আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরিটেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু থেকেই যে সকল বিষয় নিয়ে কথা বলে আসছিলাম, সেগুলো যারা নিয়মিত শোনেন তারা হয়তোবা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো যাতে করে 100% না হলেও অন্তত 70% সেটা যাতে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যাতে কোনো কিছুকে যাচাই করার জন্য কিংবা কোনো কিছু নিয়ে আপনি চিন্তা ভাবনা করার জন্য যাতে সেটা আপনাকে সহযোগিতা করে। আমরা সেভাবেই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি। যারা শুরু থেকেই বিশেষ করে ৫ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আমরা যে কথাগুলো যখন যেভাবে বলেছিলাম, সেগুলোর কিন্তু প্রায় ৯০% আমার মনে হয় সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন ঘটনায় প্রতিফলিত হয়েছে এবং আমরা যে আগাম কথাগুলো বলেছিলাম, আমাদের অনুমিত যে ধারণাগুলো ছিল, সেগুলোও কিন্তু অনেকাংশে আমরা দেখেছি যে বাস্তবতায় পরিণত হয়েছে পরবর্তীতে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে নানানভাবে নানান মহলে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এখন চলে এসেছে এই বিষয়টি। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার কাঁধে চড়ে যে একটা মহল কিংবা একটা পক্ষ বাংলাদেশের তাদের নিজস্ব যে স্বার্থ আছে সেটাকে উদ্ধার করতে চায় এবং তারা নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে যে ধরনের কাজে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে যারা ব্যবহার করছেন, আর সেই বিষয় নিয়ে নানান আলাপ এবং শঙ্কা রয়েছে। বিশেষ করে গত দুদিন ধরে যে নতুন একটি আলাপ আমাদের সামনে আসছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার আরও একটি বিশেষ ক্ষমতার মাধ্যমে তিনি একটি বিশেষ করে নতুন বাংলাদেশের যে দিবস হিসেবে ৮ই আগস্টকে তিনি ঘোষণা করেছেন এবং ৫ই আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসেবে যেটি ঘোষণা করা হয়েছে বা কিংবা আলোচনার মধ্যে আছে, সেই দুটো বিষয় কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিশেষ করে ৮ই আগস্টের যে নতুন বাংলাদেশের দিবস হিসেবে আলোচনা এসেছে সেটা নানান মহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে ডক্টর ইউনূস কীভাবে এই ধরনের একটা কাজ করতে পারেন যখন আসলে নতুন বাংলাদেশ হওয়ার মতো কোনো ঘটনাই কিন্তু আসলে বাংলাদেশে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা কিন্তু খুব একটা আমরা আশানুরূপ কিছুই দেখতে পাইনি। সেক্ষেত্রে তারা কিভাবে বলতে পারে? আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যদি কোনো ধরনের একটা বড় ধরনের পরিবর্তন ঘটাতে সক্ষম হতো তাহলেও বলা যেত, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে তো আসলে গণ-অভ্যুত্থান হয়নি। ছাত্র জনতার রক্ত, ঘাম, শ্রম, ত্যাগ এগুলো দিয়েই তো গণ-অভ্যুত্থানের আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির একটা বাংলাদেশ উপহার পেয়েছি। এটা তো ছিল প্রায় ২,০০০ মানুষের রক্তের দান। সেই বিষয়টাকে আমরা কোনভাবে বিবেচনা করছি কিংবা কোন স্বার্থে, কার স্বার্থে, কারা এই ইন্ধন যোগাচ্ছে কিংবা কারা চাচ্ছে যে নতুন কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে? এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এবং হয়তোবা সমালোচনার কারণে হয়তোবা সরকার তার সিদ্ধান্ত থেকে হয়তোবা পিছু হটতে বাধ্য হবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে প্রধান উপদেষ্টা যাদেরকে নিয়োগ দিয়েছেন, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা সহ অনেক উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলো নিয়ে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের মতামত কিংবা তাদের কোনো ধরনের অপিনিয়ন আমরা শুনিনি বা মিডিয়াতে আসেনি। কিন্তু যারা প্রশ্নগুলো উত্থাপন করেছেন তারা যে ভুল বলেছেন সেটাও কিন্তু প্রমাণিত হয়নি। তো কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধেই কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করলে বা যদি আপনি ঘাটাঘাটি করেন দেখা যাবে যে সেটা যদি সত্য হয় তাহলে সেটা কিন্তু বড় ধরনের দেশদ্রোহিতা এবং বড় ধরনের বেইমানি হবে বাংলাদেশের জাতির সাথে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সাথে, বাংলাদেশের যে গণ-অভ্যুত্থান হয়েছে ইতোমধ্যে সেই গণ-অভ্যুত্থানের সাথে একটা বেইমানি আচরণ হবে, একটা কাপুরুষতা হবে, প্রতারণা হবে। কিন্তু সেটিকে আসলে ওইভাবে ডিফাইন করা কিংবা ওইভাবে উচ্চ স্বরে সে আওয়াজটা তোলার মতো মানুষজনের খুব অভাব রয়েছে। অল্প কিছু মানুষই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছেন। একটা সরকারের ভালো দিক অবশ্যই রয়েছে, তাই বলে তার খারাপ দিক নেই এমনটা তো বলা চলে না, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে, যেখানে তারাই বলছে যে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, অনেক কিছু তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে। তার মানে সেখানে তো তাদের সমালোচনা ভুরি হবে, এটা স্বাভাবিক এবং সেই সমালোচনাকে সহজভাবে নেওয়াটাও উচিত। সেটা কিন্তু কতটুকু নিতে পারছে আমরা সবাই কম বেশি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। তো সমালোচনার জন্য হয়তো বা একটা স্পেস হয়েছে, এই জবাবদিহিতার জন্য একটা স্পেস হয়েছে, কিন্তু সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পাই বা বাস্তবায়িত অবস্থায় দেখতে না পাই তাহলে আমাদের জনগণের মধ্যে অবশ্যই হতাশা বিরাজ করবে। আমরা অবশ্যই আওয়াজ তুলব এবং এই নিয়ে আমরা আরও বেশি কথা বলবো।
তো বাংলাদেশের এখন যে একটা সংকট, এই সংকটটাকে মানে এখন যে চলমান আলোচনার মধ্যে যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র, নির্বাচন কেন্দ্রিক একটা প্রস্তুতির মধ্য দিয়ে কিংবা একটা আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে কিছুটা আশান্বিত করেছে। কিন্তু এই আশা কখন গিয়ে কি পরিস্থিতিতে ফেলবে এ দেশের নাগরিকদের যে একটা সম্ভাবনা তারা দেখছে, একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই সরকারের মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন আসবে বলে জনগণ যেভাবে চিন্তা করছে ভাবছে, সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে কিংবা কতটুকু সত্যতায় পরিণত হবে সেটা এখন দেখবার বিষয় রয়েছে। তবে শঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। আর যে শঙ্কা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে বা যে মোডে আছে, সেই মোডে বাংলাদেশের যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো খুব বেশি প্রয়োজন, সেই সংস্কারগুলো তারা আসলে আদৌ কি করে নির্বাচন দিতে পারবে কিনা, যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশ্বাস দেওয়া হয়েছে, সেইটা আদৌ কি সম্ভব হবে কিনা। কেননা সব কিছু কেন জানি একটা ঢিলে ঢালা অবস্থায় চলছে এবং এই ঢিলে ঢালা অবস্থায় সরকার চলতে পারে না, জনগণ চলতে পারে। হয়তোবা জনগণের 7 দিনের ব্যস্ততার মধ্যে একদিন হয়তোবা তার অলসতা কাটতে পারে, 2 দিন কাটতে পারে, তাই বলে সেই কাটা আর সরকারের ঢিলেঢালাভাবে তার কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়া, দুটোর মধ্যে ব্যাপক ফারাক রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, তারা যদি কোথাও যদি তারা বাধার সম্মুখীন হয়, যারা রক্ত দিয়েছে তারা আসলে কেন রক্ত দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা যদি সরকার পরিচালনা করে, তাহলে অবশ্যই তারা যেখানে বাধার সম্মুখীন হয় সেই বাধার জায়গাটা জনগণের সামনে প্রকাশ করতে হবে, জনগণের সামনে তুলে ধরতে হবে যে আমি এই কাজটা করতে গিয়ে এখানে আমি বাধার সম্মুখীন হয়েছি, সে কারণে আমি কাজটা করতে পারছি না। জনগণের কাছে সুস্পষ্ট জবাবদিহিতা যদি দিতে নাই পারে, তাহলে এই সরকার এনে লাভটা হলো কি, এই সরকার এনে জনগণের লাভটা হলো কি। যদি তারাও ভয় পায়, যদি এই যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতেও এসে যদি যারা বর্তমানের জনগণের সমর্থিত, জনগণের কিন্তু ম্যান্ডেট আছে এই সরকারের প্রতি, সেই সরকারও যদি ভয় পায়, তারাও যদি বলে যে তাদের বাধা আছে, তাদের নিয়ন্ত্রণের মধ্যে সব কিছু নেই, তাহলে আসলে জনগণ যাবে কোথায়, জনগণের আসার জায়গাটা আর রইল কই। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার সোশ্যাল বিজনেস কিংবা তার যে 3-0, তার যে ব্যক্তিগত তার যে মতাদর্শ রয়েছে কিংবা তার যে থিম রয়েছে, তার যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলোকে একটু পাশে রেখে বাংলাদেশকে নিয়ে একটু ভাবা প্রয়োজন রয়েছে। শুধুমাত্র তিনি যেভাবে কাজ করছেন কিংবা তার আলোচনায় কিংবা তার যে কর্মসূচিগুলো রয়েছে, দৈনন্দিন কার্যতালিকা রয়েছে, সেখানে দেখা যায় যে খুব বেশি পরিমাণে তার নিজস্ব চিন্তাভাবনা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। তিনি আমজনতার হয়ে কতটুকু কাজ করেছেন সেটা কিন্তু জনগণ ইতিমধ্যে বিচার করছে এবং জনগণ নিশ্চয়ই ইতিহাসে কাউকেই ছেড়ে দেওয়া হয় না। ইতিহাসের ফলাফলটা এমন যে আপনি যদি জনগণের সাথে বেইমানি করেন, জনগণ সেটাকে ইতিহাস করে ফেলবে। জনগণের সেই যে জায়গাটুকু রয়েছে, জনগণ কোনো না কোনো একটা সময় যখন দেয়ালে ফিট থেকে যাবে, তখন কিন্তু ঠিকই তারা কিন্তু মুখ ফিরে তারা কিন্তু এই প্রতিহত করবে। যে কোনো ধরনের ষড়যন্ত্রই হোক না কেন, সেটাকে কিন্তু তারা প্রতিহত করতে পারে। তা আগামী দিনে যদি নির্বাচন নিয়েও যদি কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র হয় কিংবা যদি এমনটাও হয় যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, জাস্ট হওয়ার জন্য হলো, তাহলে সেটাও কিন্তু আমার মনে হয় না খুব বেশি সাস্টেইন করতে পারবে বাংলাদেশে। এটা মনে হচ্ছে না খুব বেশি সম্ভব হবে। তবে হ্যাঁ, ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট বা এখন রয়েছে পুরো বিশ্বব্যাপী, সেই প্রেক্ষাপটের কারণে হয়তো বা আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে এবং চ্যালেঞ্জিং, আরও বেশি চ্যালেঞ্জিং একটা মুহূর্ত হয়তো বা আগামী দিনে আনতে পারে। বিশেষ করে আমাদের সেনাবাহিনীর মধ্যে এক ধরনের জুনিয়র সিনিয়র কিংবা দুটা পক্ষ হয়ে গেছে। এই দুটা পক্ষ বাংলাদেশের স্বার্থে কথা বলছে নাকি আসলে তারা বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে তারা নিজেদের স্বার্থে কথা বলছে, সেটাও তো আসলে জনগণ সুস্পষ্টভাবে জানে না। আমরা এতটুকু জানি যে স্বৈরাচারের পতনের সময় জুনিয়র সিনিয়র সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হয়েছে, মানে একটা দুটো পক্ষ তৈরি হয়েছে। তা কাজেই সেই দুটো পক্ষের সেনাপ্রধানরা তো কিংবা সেনাবাহিনীর সে কর্মকর্তারা তো এখনও পর্যন্ত রয়েছেন। তো তারা থাকা এবং তাদের মধ্যে যদি এমন কোনো পক্ষ থাকে যারা আসলেই আওয়ামী লীগ সরকারের সকল ধরনের নির্যাতন, জুলুম, নিপীড়নকে সমর্থন করত এবং তারা এখনও সেটা তাদের মনে প্রাণে তারা সেটা ধারণ করে,
তাহলে তো সেটা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং বাংলাদেশের পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু এটা হুমকিস্বরূপ হবে। আর অন্য কিছুর কথা আমি বলছি না। এখানে হয়তোবা ব্যবসায়িক শ্রেণীর স্বার্থান্বেষী মহল রয়েছে, তারপর কূটনৈতিক শ্রেণীর মধ্যে রয়েছে, বিদেশি গোষ্ঠী রয়েছে। ওগুলো তো হচ্ছে গিয়ে অন্যান্য পক্ষ। কিন্তু আমি যে পক্ষগুলো সরাসরি বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য কাজ করতে পারে, সেই ডিফেন্সের মধ্যে সবচেয়ে আমাদের আস্থার জায়গা সেই সেনাবাহিনী এবং আমাদের যে সরকার বা আমলাতন্ত্র, সেটা এই দুটো কিন্তু পরোক্ষ না বরং প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি বাংলাদেশের মানুষের স্বার্থে, মাটির স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে। আর সেই বিষয়গুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখনও নিয়ন্ত্রণে আনতে না পারেন এবং তিনি যদি সত্যিকার অর্থেই যদি সত্যি যেমনটা তিনি আসলে আমরা এখনও পর্যন্ত জনগণ যেটা ভাবছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে আগামী বছরের, সেটা যদি আসলে তিনি ধারণ করেন মনপ্রাণে, তাহলে কিন্তু তার কার্যপরিধি কিংবা কাজের গতি সেভাবেই হওয়া উচিত এবং তার বলতে তার সরকারের। এই ছিল আজকের আমি যতটুকু জানতে পেরেছি কিংবা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের বিষণ্ণতা, শঙ্কা দেখতে পেয়েছি বিভিন্ন লেখনীতে, সেগুলো নিয়ে আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের সাথে শেয়ার করলাম। আমরা পরবর্তীতে আবারও অন্য কোনো টপিকে কথা বলবো। এছাড়া গতানুগতিক রাজনৈতিক আলোচনা কিংবা ভূরাজনৈতিক আলোচনা, অর্থনৈতিক আলোচনা এগুলোর বাইরেও কিন্তু আমরা একটু কিছু দর্শনগত বিষয় নিয়েও আগামী দিনে আলোচনা করব। সেজন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের যে কোনো আপডেট আলোচনা আপনারা শুনতে পারেন, জানতে পারেন, নোটিফিকেশান পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।